সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। আওয়ামী লীগ আমলে ফেনীর ত্রাস ছিল, সন্ত্রাস ছিল জয়নাল হাজারী, নারায়ণগঞ্জের শামী ওসমান। এই নারায়ণগঞ্জের শামী ওসমান এবং জয়নাল হাজারীর মধ্যে আরেকটি ত্রাস মুরাদনগরে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কিনা বর্তমান সরকারের উপদেষ্টা, তার বাবা। সেই প্রশ্ন বড়সড় আকারে সামনে এসেছে কয়েকটি ঘটনায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের জুলাইয়ের রোশনাই, তাকে নিয়ে নেতিবাচক আলোচনা করাটা অনেক ক্ষেত্রেই হয়তো আমি সামনে থেকে অর্থাৎ খুব স্বপ্রণোদিত হয়ে করব বলে প্রত্যাশা করিনি, কিন্তু এখানে ঘটনা এরই মধ্যে ঘটে গিয়েছে যা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ব্যক্তিগত চরিত্র এবং তার কর্মকাণ্ড জনসমক্ষে এসেছে। এবং আমার ভয় হচ্ছে যে জুলাইয়ের অন্যতম রসনায় হওয়া সত্ত্বেও যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশে গণতান্ত্রিক সরকার আসবে, তাকে আইনের আওতায় নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না, উপায় থাকবে না যদি ঘটনাগুলো সত্যি হয় এবং যদি বর্তমান ইউনূস সরকার তার উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ এই সদস্যর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়। কেন আমি এই আলোচনা করছি? সেই আলোচনা করার জন্য নিশ্চয়ই আপনাদের মুরাদনগরের ঘটনা প্রবাহ সম্পর্কে ধারণা থাকতে হবে। জুলাইয়ের 5 তারিখে অথবা 4 তারিখে মুরাদনগরে একটি ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই ট্রিপল মার্ডারের ঘটনা কি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ঘটিয়েছেন? না, তিনি ঘটাননি। কিন্তু এই ঘটনা ঘটানোর পেছনে যার ইন্ধন, যারকে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার সাথে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার পারিবারিক যোগসাজশ এবং তার বাবার যে প্রোটেকশন দেওয়া, অর্থাৎ তাকে রক্ষা করার জন্য যেসব ছবি এবং গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, তা ভয়ঙ্কর। প্রিয় দর্শক, আপনারা দেখলেন প্রবাসী সাংবাদিক শাহেদ আলম কিভাবে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়ার পিতাকে নারায়ণগঞ্জের শামীম ওসমান এবং ফেনীর জয়নাল হাজারীর সাথে তুলনা করছেন। কোন প্রেক্ষিতে করছেন সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সম্প্রতি বাংলা ভিশনে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে সজীব ভুঁইয়া কি বলছেন, আসুন এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট নিয়ে 21 টেলিভিশন যে সংবাদটি প্রকাশ করেছে তা আমরা দেখে আসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপি নেতা ইশরাক হোসেন টিভি চ্যানেল দখল করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। উপদেষ্টা লিখেছেন, পুলিশবাদী মামলায় কেন অ্যারেস্ট করা হলো, এই দায়ও আসিফ মাহমুদের। আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ তোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরি। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতে দেখা যায়, সেখানেও আমার নাম জড়ানো হলো। অথচ গত 3 মাস ধরে আমি এবং আমার পরিবার কেউই এলাকায় যাই না। ভিকটিম প্রাথমিকভাবে কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে 1 মাস পর এসব কথা বলাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, মিডিয়া দখল করে কি না করা যায়, থানা ভাঙচুর করা, জুলাইয়ের হত্যার আসামিরা এমনকি মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিকটিম, আর আসিফ মাহমুদ ভিলেন। ওই পোস্টের নিচে মন্তব্যের ঘরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, বাংলা ভিশন চালায় বিএনপির ইশরাক ভাই। তিনি অভিযোগ করেন, এই চ্যানেল পেশাদারিত্ব বজায় না রেখে এখন ব্যক্তিগত ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। প্রসঙ্গত, ইশরাকের মালিকানাধীন বাংলা ভিশন টেলিভিশন একটি অনুসন্ধানী প্রতিবেদন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কোন ঘটনার প্রেক্ষিতে কি হয়েছে। এক্ষেত্রে শাহেদ আলম দুটি কাজ করেছেন যেটি একেবারেই গ্রহণযোগ্য নয়। যেমন, 1, তিনি তাল এবং তিলের যে পার্থক্য সেটি নিরূপণ করতে পারেননি। 2, সজীব ভুঁইয়ার পিতাকে নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেই সংবাদটি যে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ ছিল না সে বিষয়টি তিনি বুঝতে পারেননি, অথবা বুঝলেও তিনি সেটি না বোঝার ভান করেছেন। প্রিয় দর্শক, আমরা জানি কিছুদিন আগে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে ইশরাক হোসেনের সাথে সজীব ভুঁইয়ার কী ধরনের একটি বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই বিরোধের প্রেক্ষিতে ইশরাক হোসেন
তার মালিকানাধীন বাংলা ভিশনকে ব্যবহার করে যে সংবাদটি প্রচার করেছে সেটি যে বস্তুনিষ্ঠ না হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে, কিংবা সেখানে যে তথ্য বিকৃতির কিছুটা সম্ভাবনা আছে, শাহেদ আলম যদি সত্যিকার অর্থে কোনো ধান্দাবাজ না হয়ে একজন গণমাধ্যম কর্মী হতেন, তাহলে তিনি সেই বিষয়টি বুঝতে পারতেন এবং তিনি তার ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরতেন। কিন্তু তিনি হয় সেটি বুঝতে পারেননি, নতুবা সেটি আড়াল করে নিজের বিশেষ স্বার্থ সিদ্ধির জন্যই এই কাজটি করেছেন। তারপরও আমরা বলবো, শাহেদ আলম দীর্ঘদিন সাংবাদিকতা করলেও সাংবাদিকতার যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলো তিনি আত্মস্থ করতে পারেননি। কেন পারেননি? কারণ একজন সাংবাদিক যদি ইচ্ছাকৃতভাবেও কোনো তথ্য বিকৃত করেন, তাহলে সেই তথ্যটি এমনভাবে বিকৃত করেন যাতে সেটি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। কিন্তু তিনি তার বিভিন্ন ভিডিওতে যেসব কথা বলেন, সেখানে কিন্তু কোনো বিশ্বাসযোগ্যতার আবহ তিনি তৈরি করতে পারেন না। তার কথাগুলো যে একেবারেই মন গড়া অথবা মিথ্যা কিংবা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত, সেগুলি কিন্তু খুব সহজেই মানুষ বুঝতে পারে। আমরা শাহেদ আলমকে বলবো, আপনার সম্পর্কে বাজারে যে কথাগুলো চাওয়া হয়েছে সেগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য আপনার ভূমিকার কিছুটা পরিবর্তন হওয়া আবশ্যক। আপনাকে যারা বিরিয়ানি সাহেব বলে, তারা যাতে সেই কথা বলে মানুষের মনের মধ্যে কোনো জায়গা করতে না পারে, সেই জন্য আপনার কিছুটা হলেও উদ্যোগী হওয়া উচিত। অতীতে যাই করে থাকুন না কেন, অন্ততপক্ষে ভবিষ্যতের জন্য সততা এবং সত্যটাকে ধারণ করার চেষ্টা করুন। হয়তো আপনার জন্য সেটি খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ আপনি হয়তো ধরেই নিয়েছেন এইভাবেই আপনি ধান্দাবাজি করতে করতে জীবনে আরো অনেক কিছু অর্জন করবেন। সেটি অর্জন করুন, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন মানুষ হিসেবে আমরা আপনাকে এটুকু পরামর্শ দিতেই পারি যে আপনি এই পথটা পরিহার করুন। তিলকে তাল বানিয়ে লোকজনকে হাসাবেন না, আপনার প্রতি তাদেরকে আরো বীতশ্রদ্ধ করে তুলবেন না। কারণ দিন শেষে আপনি কিন্তু একজন মানুষ এবং আপনাকে সেই মনুষ্যত্বের পরিচয় দিতেই হবে। যদি না দেন, তাহলে দিনে দিনে আপনার প্রতি মানুষের ঘৃণার যে উদ্রেক হবে, তা একসময় হয়তো আপনি সামলাতে পারবেন না। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।